15,000-এর নিচে ভোটের ব্যবধানে তৃণমূল জিতেছিল। এইসব আসনগুলোই তৃণমূলের কাছে একটা অশনি সংকেত দিচ্ছে যে কি হবে। কোচবিহারে মোট 9টি আসনের মধ্যে আলিপুর জেলা যেটুকু পড়ছে তাতে 5টি আসন, তার মধ্যে তৃণমূল মাত্র একটি। দার্জিলিং 5টা আসন, তৃণমূল। দক্ষিণ 24 পরগনা, তৃণমূলের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা খুব উল্লেখযোগ্য আসন। সবচেয়ে বড় যদি কোনো চমক থাকে তাহলে এখানে হুগলিতেও কিন্তু 24 পরগনার মতো বিপদ হতে পারে। 16টা আসন, তৃণমূল 8, বিজেপি 7, এখানেও অন্যান্য 1, এবং এটা সম্ভবত আইএসএফ। পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, তিনি তো 16-16 করবেন ঠিক করে রেখেছেন, তিনি বলছেন, দলকেও বলেছেন। যদিও সমীক্ষা বলছে তৃণমূলের পাওয়ার সম্ভাবনা 96টি, অন্যান্যরা 12টি। বামেদের জন্য কোনো সুখবর নেই, কারণ তাদের হিসাব বলছে এবারেও গত বছরের ফল যদি আমরা 2021 এবং 2024-এর যদি আমরা ফল বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে রাজ্যে 70টা আসন আছে যেখানে 15,000-এর নিচে ভোটের ব্যবধানে তৃণমূল জিতেছিল। এইসব আসনগুলোই তৃণমূলের কাছে একটা অশনি সংকেত দিচ্ছে যে কি হবে, কারণ এত নাম বাদ যাচ্ছে। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন যদি আমরা ভবানীপুরকে ধরি, সেখানে উপনির্বাচনে অনেক ভোটে তিনি জিতেছিলেন, সেটা তো উপনির্বাচন, সেটা হয়। কিন্তু ওখানে যখন 21-এ যখন প্রথম সাধারণ ভোটটা হলো, তখন শোভনদেব চট্টোপাধ্যায় যে ভোটে জিতেছিলেন তার দ্বিগুণ ভোটারের নাম ওখান থেকে বাদ গেছে। যদি আমরা ধরে নিই এর অর্ধেক ভোটও পড়তো তাহলেও কিন্তু খেলা ড্র। তো এইভাবে এই কদিন আগে এইসব দেখতে দেখতে আমি একটা দিল্লির একটি সংস্থা, আমি কোনো সমীক্ষা বানাইনি, সমীক্ষা আমি করতেও পারি না, মানে কষ্টসাধ্য বিষয় এবং তার বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি আছে, সেফোলজিস্টরা করেন। তো দিল্লির একটা সংস্থা আছে, তারা এই কাজটা করে থাকে, তাদের নাম হচ্ছে চুনাউই সার্ভে। তো চুনাউই সার্ভের রিপোর্টটা দেখছিলাম, তারা জেলা ধরে ধরে একটা সমীক্ষা রিপোর্ট করেছে। এটাকে সমীক্ষা বলা যাবে না, কারণ এই বিষয়টা হয়েছে, তারা কোনো সার্ভে কোনো স্যাম্পল নিয়ে করেনি, তারা মূলত করেছে এসআইআর এর প্রথম দফায় যে নাম বাদ গিয়েছে তার ভিত্তিতে কোন আসনে কত কি হয়েছে তার উপরে ভিত্তি করে তারা যে ফল দিয়েছে, আমি সেটা একবার বলছি, দর্শকরাও শুনবেন। এবং আমার মনে হয় এটা তো একটা দিল্লির সংস্থা করেছে, এবং যে যে জেলার নাম বলবো একেবারে যেভাবে নির্বাচন কমিশনের জেলাগুলো সাজানো আছে, উত্তরবঙ্গের উত্তরে কোচবিহার থেকে শুরু করে এবং দক্ষিণবঙ্গে সব ঘুরে বীরভূমে গিয়ে শেষ হয়। তো আমি উত্তর দক্ষিণ আলাদা করেই তারা করেছে, আমি সেটা বলবো। তাতে যারা জেলার বাসিন্দা যারা শুনবেন তারা হয়তো মনে করবেন এটা ঠিক নয়, এর চেয়ে বেশি আসন বিজেপি পেতে পারে বা এর চেয়ে বেশি আসন তৃণমূল পেতে পারে, তারা তো কমেন্ট করে জানাবেনও, সেসব নিশ্চয়ই আমি জানি। তো আমি একবারে সরাসরি আমি এই চলে যাচ্ছি ওই রিপোর্টটায়। সেই রিপোর্টটায় বলছে কোচবিহারে মোট 9টি আসনের মধ্যে তৃণমূল 2টি এবং বিজেপি 6টি আসন পেতে পারে। এখানে একটি আসন অন্যান্য এরা উল্লেখ করেনি, তবে আমার মনে হয় কোচবিহারে যা পরিস্থিতি তাতে এ রাজ্যে তো মিম সম্ভবত প্রার্থী দেবে বেশ কয়েকটা আসনে, হুমায়ুন কবিরের নতুন যে দল তার সাথে তাদের জোট হতে পারে, সেক্ষেত্রে হয়তো কোচবিহারে তাদেরই একটা আসন দেওয়া রয়েছে। আলিপুরদুয়ার লোকসভা গতবার বিজেপি জিতেছে, তো সেই লোকসভা আসনের মধ্যে আলিপুর জেলা যেটুকু পড়ছে তাতে 5টি আসন, তার মধ্যে তৃণমূল মাত্র একটি আর বিজেপি 4টি আসনে জিততে পারে। এইটা না, এটা খুব কঠিন নয় বলা, লোকসভা নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যায় এরকম একটা ফল ওখানে হতে চলেছে। জলপাইগুড়িতেও 7টির মধ্যে 2টি তৃণমূল 5টি বিজেপি, এই চুনাউই সার্ভে সংস্থা বলছে, আমি সমীক্ষা করিনি। দার্জিলিং 5টা আসন, তৃণমূল 2, বিজেপি 3। এখানে তো নানা রকম জোট হবে, এবং দার্জিলিং জেলার মধ্যেই সমতলের যে শিলিগুড়ি গতবার বিধানসভায় নির্বাচনে শঙ্কর ঘোষ সেখান থেকে জিতেছিলেন, ফলে সেই আসনটা তো আছেই। আমার মনে হয় না এটা পুরোপুরি মিলবে, এখানে তৃণমূল একটির বেশি আসন পাবে বলে আমার আপাতত মনে হয় না, তবে সমীক্ষা যখন হয়েছে সমীক্ষাটাই ধরে নেওয়া যাক। মোট 5 আসন দার্জিলিং এর, তৃণমূল 2, বিজেপি 3। কালিম্পং এ তো একটাই আসন, সেটা বিজেপি বা বিজেপির জোট যারা পাহাড়ে আছে তারাই জিতবে। উত্তর দিনাজপুর কিন্তু রায়গঞ্জ গতবার বিজেপি জিতেছিল, কৃষ্ণ কল্যাণী ওখান থেকে, পরে তিনি
তৃণমূলে গেছেন। তো এই উত্তর দিনাজপুরেও কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে এবং বলা হচ্ছে 9টি আসনের মধ্যে 6টি বিজেপি পেতে পারে এবং তৃণমূলকে 3টি দেওয়া হয়েছে, এখানে অন্যান্য কেউ নেই। দক্ষিণ দিনাজপুর আমাদের রাজ্যে যে 3টি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এরকম জেলা আছে, তার মধ্যে মালদা মুর্শিদাবাদ বাদ দিলে দক্ষিণ দিনাজপুর, সেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসন, সেখান থেকে সুকান্ত মজুমদার পরপর 2বার জিতেছেন, রাজ্য সভাপতি ছিলেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তো সেখানে বিজেপির শক্তি আছে এবং বলা হচ্ছে 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল, 5টি বিজেপি পেতে পারে। দেখো এই যে জেলাটা দক্ষিণ দিনাজপুর, এখান থেকে বিপ্লব মিত্র রাজ্যের মন্ত্রী আছেন, তিনি লোকসভায় প্রার্থী হয়েছিলেন কিন্তু বিজেপির কাছে হেরে যান। তবে আমার মনে হয় বিপ্লব মিত্রকে জিতিয়েছে এই সমীক্ষা, তিনি জিততে পারেন ওই আসনটায়। তৃণমূলের শক্ত ঘাঁটি আছে, তার কারণ ওখানে মুসলিম ভোট অনেক। মালদহ খুব গুরুত্বপূর্ণ জেলা। মালদহে কৃষ্ণনারায়ণ চৌধুরী তিনি আদৌ তৃণমূলে থাকবেন না বিজেপিতে চলে যাবেন? মালদহ খুব গুরুত্বপূর্ণ জেলা। মালদহের 2টি লোকসভার আসন, উত্তর এবং দক্ষিণ, 1টি আসন বিজেপির দখলে। দক্ষিণের যে আসনটা নেই, সেটা কিন্তু বিজেপি অনেকগুলি বিধানসভা এলাকায় এগিয়েছিল বা কম মার্জিনে পিছিয়ে ছিল 2024-এর নির্বাচনে। 21-এও ভালো ফল ছিল। আমি এক্ষেত্রে একটু থামাবো পিনাক, আমি বলবো মালদার ক্ষেত্রে মানে এই নির্বাচনে একটি বিষয় খুব মানে পরিষ্কার হচ্ছে, বিশেষ করে মহসাম নূরের এই যে তিনি যে দল বদলানি, তারপরে একটি কথা খুব হচ্ছে যে এবছর মালদাতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মূলত কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াইতে হবে। হ্যাঁ, একেবারে ঠিকই প্রশ্ন যে গনি খানের পরিবারের তো একটা প্রভাব আছে এবং তৃণমূলের পরিস্থিতি যে ভালো নয় সেটা বুঝতে পেরেই সম্ভবত মৌসম বেনজির নূর আবার তার নিজের দল, পুরনো দল, পরিবার সূত্রে তিনি যে দল পেয়েছেন সেখানে ফিরে গেছেন। মালদহে 12টা আসনের মধ্যে 5টি তবু তৃণমূলের আধিপত্যই থাকবে, 5টি আসন তৃণমূল পেতে পারে বলে এই চুনাবি সার্ভের সমীক্ষায় বলা হচ্ছে। বিজেপি পেতে পারে 4টি, কংগ্রেস 3টি আসন পেতে পারে। এখানে অবশ্য অন্যান্য বলে 3টি দেওয়া হয়েছে। আমি জানি না, কংগ্রেস 2টো পেয়ে এখানে 1টি আসন মিম বা হুমায়ুন কবিরের নতুন দল তারাও কিন্তু এখানে পেতে পারে, কারণ মুসলিম অধ্যুষিত এলাকা তো, ফলে হতে পারে। দেখো উত্তরবঙ্গে কিন্তু অনেকদিন থেকেই বিজেপির শক্তি বেড়েছে, উত্তরবঙ্গ বিজেপির গড় বলা যায় এখনই। তো তাতে যা চুনাবি সার্ভের সমীক্ষা রিপোর্ট, তাতে বলা হচ্ছে প্রথম দফার যে এসআইআর হয়েছে তার ভিত্তিতে মোট 54টি আসনের মধ্যে তৃণমূল সবচেয়ে বেশি 16টি আসন পর্যন্ত পেতে পারে। সেখানে বিজেপি দ্বিগুণের বেশি 34টি আসন পেতে পারে। আর অন্যান্যরা বললাম, মালদায় কংগ্রেসের সম্ভাবনা রয়েছে, কোচবিহারে একটা অন্যান্যদের আসন আছে, এই মিলিয়ে অন্যান্যরা 4টি পর্যন্ত আসন পেতে পারে। এটা তো উত্তরবঙ্গ শেষ হলো, কিন্তু দক্ষিণবঙ্গ দেখো, দক্ষিণবঙ্গ হচ্ছে তৃণমূলের ঘাঁটি চিরকাল। যদিও দক্ষিণবঙ্গের মধ্যে যে অংশটাকে মধ্যবঙ্গ বা রাঢ়বঙ্গ বলা হয়, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে নদিয়া, এই এলাকাটায় কিন্তু গত কয়েক বছরে বিজেপি শক্তি বাড়িয়েছে। 2019 এবং 2024-এ এই এলাকা থেকে বিজেপি সাংসদদের জিতিয়ে লোকসভায় পাঠাতে পেরেছে। ফলে এই এলাকায়ও যে বিজেপি এবার ভালো আসন মানে ফল পেতে পারে, ভালো আসন পেতে পারে, এমন কিন্তু একটা রিপোর্ট দিচ্ছে। এবং দক্ষিণবঙ্গে অনেক বড় বড় চমক আছে। প্রথম চমক হচ্ছে মুর্শিদাবাদ কিন্তু খুব বড় জেলা, 22টা আসন। এই 22টা আসনের মধ্যে ড্র হতে পারে তৃণমূল আর বিজেপির 8 চুনাবি সার্ভের সমীক্ষা বলছে 8টি। অন্যান্যরা 6টি। এই অন্যান্যর মধ্যে অধীর চৌধুরীর মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে কি কংগ্রেস খাতা খুলতে পারবে সেটা এই সমীক্ষায় স্পষ্ট করে বলা নেই। তবে এই যে 6টি আসন, সম্ভবত 6টি আসনই মুর্শিদাবাদ তো একটি মানে মুসলিম অধ্যুষিত জেলা, মানে যেখানে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, মালদহের মতোই। তো সেখানে হুমায়ুন কবিরের দল, তারা হুমায়ুন কবির নিজে রানী ভরতপুর থেকে বা রেজিনগর থেকে তিনিও দাঁড়াতে পারেন, তিনিও জিততে পারেন, আগে জিতেছেন অতীতে অনেক দলের হয়ে। তো হুমায়ুন কবির তো, তাকে তো বিশ্বাস নেই তিনি
সব দল করেছেন, কংগ্রেস করেছেন, বিজেপিতে এসেছেন, তৃণমূলে করেছেন, আবার তৃণমূলে ফিরেছেন, অনেক কিছু করেছেন। এবার এবারে আরো একটা ইম্পর্টেন্ট নতুন কথা দল। হুমায়ুন কবির যে বলেছেন পিনাকদা, যে আমি রীতিমতো রাজার মতো আমি আমার প্রত্যাবর্তন হবে, একদম সেটা কি effect একদম করবে? সেটা সেটা না, একজন রাজনৈতিক নেতাকে এগুলো বলতে হয়। তিনি এবার বলবেন না যে আমি প্রজার মতো হাত জোর করে থাকবো, সবাই বলে আমি রাজা হব, সবাই বলে আমি মুখ্যমন্ত্রী হব, কিন্তু বাস্তব তো সেরকম বলে না। এখন মিমের সাথে যদি জোট হয়, উনি যেটা বলেছেন, তবে ভালো ফল হলেও হতে পারে, কারণ এবার মুসলিম ভোট তৃণমূলের সঙ্গে পুরোটা নেই, এটা তৃণমূল ভালো করে জানে। ওয়াকফ নিয়ে মুসলিম ইমামরা মনে করছেন যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বলা হয়েছিল এ রাজ্যে ওয়াকফ সংশোধনী কার্যকর হবে না, পরে সেটা কার্যকর হয়েছে, এবং রাজ্য একেবারে শেষ সময় বলেছে সবকিছু নথি আপলোড করতে হবে, এবং কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য নয় ইমামদের পক্ষ থেকে আবেদন করার পর কিছুটা শিথিলতা দেখিয়েছে কেন্দ্র, ফলে এখনো সে কাজটা চলছে। মুর্শিদাবাদে বললাম 22-এর মধ্যে 8, অন্যান্য 6। নদিয়ায় একটা মতুয়া প্রধান জেলাগুলোর মধ্যে একটা, সেখানে 17টি আসনের মধ্যে তৃণমূল সব থেকে বেশি 5টি আসন পেতে পারে বলে বলা হচ্ছে, সেখানে বিজেপি 11টি, একটি অন্যান্য, এখানেও একটি অন্যান্য, যেটা সেটা মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকা আছে, সেখানে কোনো মুসলিম আসনের কথাই বলা হচ্ছে। উত্তর 24 পরগনা প্রচুর মানুষের একটা আগ্রহ থাকে, এবং আমাদের রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা আসন আছে উত্তর 24 পরগনায়, মানে ভারত সরকারের ক্ষেত্রে যেমন উত্তরপ্রদেশ, আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার করতে গেলে তেমনি উত্তর 24 পরগনা 33টা আসন, 33টার মধ্যে তৃণমূল 10 এবং বিজেপি 21, অন্যান্য 2। এই যে তৃণমূল 10-এ নেমে যাবে, বিজেপি 21 হবে, এটাকে অসম্ভব মনে হতে পারে, আমারও প্রথমে মনে হয়েছে, পরে আমি একটু বিশ্লেষণ করলাম যে এই এলাকাগুলোর সীমান্তবর্তী অনেক আসন, সেখানে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াটা সবচেয়ে বেশি, এবং এই উত্তর 24 পরগনায়, এবং মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে গোটা দেশে যত জাল আধার কার্ড পাওয়া যায় তার বেশিটা তৈরি উত্তর 24 পরগনায়, এবং আমরা জানি রাজ্য পুলিশও প্রচুর ভুয়ো আধার কার্ড তৈরির যেসব অফিস টফিস যারা চালায় তাদের অনেককে গ্রেপ্তার করেছে বিভিন্ন সময়। এখানে 33টির মধ্যে তৃণমূল 10টি, বিজেপি 21টি, অন্যান্য 2টি, মানে সন্দেশখালী সহ ওইসব দিকে যে মুসলিম প্রধান এলাকাগুলো রয়েছে সেখানেই মিম বা আইএসএফও উত্তর 24 পরগনায় অনেক প্রার্থী দেবে বলে শোনা যাচ্ছে, তারা দুটো পেতে পারে। দক্ষিণ 24 পরগনা, তৃণমূলের ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা খুব উল্লেখযোগ্য আসন, 31-এ 31 পাওয়া আসন। এবারেও সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 31-এ 31 করার ডাক দিয়েছেন, কিন্তু চুনামি সার্ভের সমীক্ষায় সবচেয়ে বড় যদি কোনো চমক থাকে তাহলে এখানে বলা হচ্ছে 31টির মধ্যে তৃণমূল সবচেয়ে বেশি 12টি পেতে পারে, সেখানে বিজেপি 18টি। মানে আমার নিজেরও এটা অবাক লেগেছে, এটা আদৌ সম্ভব হবে কিনা। কিন্তু আবারও বলছি, যে তথ্যের ভিত্তিতে এটা করা, সেটা হচ্ছে এসআইআর এর প্রথম পর্বে যাদের নাম বাদ গেছে এবং আরো যাদের নাম বাদ যেতে পারে তার যে একটা হিসাব নির্বাচন কমিশন থেকে পাওয়া গিয়েছে, তাতে কিন্তু এটা অসম্ভব নয়। তার কারণ এইসব এলাকায় প্রচুর নাম বাদ গিয়েছে, প্রচুর, প্রতিটি বিধানসভায়, যদিও এইসব বিধানসভাগুলোতে জয়ের ব্যবধানও কিন্তু অনেক বেশি বেশি ছিল। সেখানে বিজেপি 21, তৃণমূল 10 ধরা হয়েছে। একটি আসন অন্যান্য, একটির মধ্যে অন্যান্য আছে, ভাঙড়ে নৌসাদ সিদ্দিকী আইএসএফ এর গতবার জিতেছিলেন, এবারও জিততেই পারেন তিনি, সেটাকেই ধরা আছে। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, কি পালস পুষছেন এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর একাধিক বিবৃতি শুনে? এই যে বলছেন অন্যান্য একটি আসন, নওশাদ সিদ্দিকীদের যে ফুরফুরা শরীফের পীরজাদা বংশের তারা প্রতিনিধি, এবার যা শুনছি পীরজাদাদের মধ্যে ফুরফুরা শরীফের অনেক প্রতিনিধি এবার নির্বাচনে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, এখানে যেমন আইএসএফ ছাপ ফেলবে, তেমনি হুগলি জেলাতেও ফেলবে, কারণ হুগলি জেলাতেই কিন্তু ফুরফুরা শরীফ, ফলে হুগলি জেলা ফলেও এই মানে সিদ্দিকী পরিবার, মানে এই পীরজাদা পরিবারের প্রভাব, এবং তার প্রভাবে যদি মুসলিম ভোট ভাগ হয়ে আইএসএফ এর দিকে যায়, তাহলে হুগলিতেও কিন্তু 24 পরগনার মতো বিপদ হতে পারে তৃণমূলের। দক্ষিণ 24 পরগনা ফল বলেছি, কলকাতা, কলকাতা সকলে তাকিয়ে আছে, সকলে, মানে ভবানীপুর থেকে রাসবিহারী,
বালিগঞ্জ, জোড়াসাঁকো, কাশীপুর, বেলগাছিয়া, মানে প্রত্যেক জায়গায় 50,000-এর কাছাকাছি করে ভোটারের নাম বাদ গিয়েছে প্রথম দফাতে। দ্বিতীয় দফা এখনো বাকি রয়েছে। তাতে যা বলা হচ্ছে সেটা যদি হয় তাহলে মনে রাখতে হবে এটা বিশাল। তৃণমূল এগিয়ে আছে, তৃণমূল 7টি আসন পাবে বলা হচ্ছে, সেখানে বিজেপি 4টি। যদি বিজেপি 4টিও পায়, কলকাতায় যদি খাতা খুলতে পারে তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার। যদি দক্ষিণ কলকাতায় হয় তাহলে তো রাজ্য রাজনীতিতে সেটা একটা মানে নতুন নজির তৈরি হবে। কারণ তৃণমূল দলটা হচ্ছে দক্ষিণ কলকাতার দল। তৃণমূলের যত নেতা, যত বড় বড় মন্ত্রী, তারা সবাই দক্ষিণ কলকাতার বাসিন্দা। মুখ্যমন্ত্রী নিজে ওখানে থাকেন, তিনি ওখানকারই ভোটার। তিনি দীর্ঘদিন কলকাতা দক্ষিণের সাংসদ ছিলেন। তিনি একবার যাদবপুরে সাংসদ হয়েছিলেন 1984 সালে, যদিও পরের বার 1989 সালে মালিনী ভট্টাচার্যের কাছে অনেক বেশি ভোটে তিনি হেরে গিয়েছিলেন। 84 জয়টা অবশ্য ইন্দিরা গান্ধী হাওয়াতেই সে বছর মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাতে পেরেছিলেন বলে মনে করা হয়। হুগলি, আমি বলছিলাম ফুরফুরা শরীফের অবদান থাকতে পারে এবং তাতে তৃণমূলের আসন কমতে পারে, তবে খুব কমবে না। হুগলিতে মোট 18টি আসন, মনে রাখতে হবে হুগলি লোকসভা আসন। এবং শ্রীরামপুর আগেই কখনো জেতেনি বিজেপি। হুগলি লোকসভা আসন জেতা আসন লকেট চট্টোপাধ্যায়, সেটা গত লোকসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েছে। কিন্তু আরামবাগে এইসব জায়গায় বিজেপির প্রভাব খুব বেশি। তার ফলে 18টি আসনের মধ্যে তৃণমূল 10টি, বিজেপি 7টি এবং অন্যান্য একটি। এই একটি আসনটা জাঙ্গিপাড়া বা ওই আশপাশের কোনো এলাকা হতে পারে, যেখানে ফুরফুরা শরীফ। এটা হচ্ছে হুগলি। এরপর আমরা প্লিজ আমি একটু থামাবো আপনাকে। আমি বলবো এসআইআর হবার পরে নির্বাচন যদি সম্পন্ন হয় তাহলে কি বিরোধীরা বাদ দিয়ে একটা সুবিধা পাবে? না, এসআইআর এর সুবিধা তো বিরোধীরা পাবে, কারণ আমাদের রাজ্যে বরাবর যখন বামেরা ছিল তখন বামেরা, যখন তৃণমূল এসছে তৃণমূল, তারা ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, বাংলাদেশি ভোটার, তাদের সাহায্য নিয়ে জিতেছে, এটা সকলে জানেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একসময় সংসদে দাঁড়িয়েও এই ভুয়ো ভোটার বাদ দেওয়া হোক, এসআইআর করা হোক, অনুপ্রবেশ রোধ করা হোক, তা না হলে বামেরা খালি জিতে যাচ্ছে উনি বলতেন। এখন উনি শাসক, ফলে ওনার সুবিধা হয়তো হয়, তাই উনি এসআইআর হতে দেবেন না বলেছিলেন। এখন হওয়া নিয়েও নানা রকম প্রশ্ন, আদালত ইত্যাদি চলছে। না, বর্তমান সরকার কি আদৌ ম্যাজিক ফিগারের কাছাকাছি যেতে পারবে কিনা? সেটা সমীক্ষায়, আমি সমীক্ষার পুরোটা শুনিয়ে নিই, তারপরে বোঝা যাবে এবং সেটা কতটা হবে। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, আমি সমীক্ষা করিনি, আবার বলছি, সমীক্ষা করেছে দিল্লির সংস্থা চুনাই সার্ভে এসআইআর এর প্রথম দফা নিয়ে। দ্বিতীয় দফা এখনো বাকি রয়েছে। আরো অনেকগুলো বিষয় আছে। রাজনীতি না শুধু ওই পাটিগণিতের অঙ্ক দিয়ে হয় না। আবার আসবো আপনার কাছে। পাটিগণিত নয়, রাজনীতি হচ্ছে পার্টি গণিত। সেই পার্টি গণিতে না অনেক বিষয় আছে। ভোটটা কেমন হলো, গণনার সময় কতটা স্বচ্ছতা রাখা গেল, এর উপর অনেক কিছু নির্ভর করে। এবং ভোটের দিন এটা ওয়ানডে ম্যাচের মতো। এই ওয়ানডে ম্যাচে কে ভালো খেলবে, কে ছক্কা মারবে, কে লোপ্পা ক্যাচ দেবে, সব তো আমরা জানি না। জেনেও আমরা কিছু করতে পারবো না। আমরা যাই হাওড়ায়। হাওড়ায় 16টা আসন, তৃণমূল 8, বিজেপি 7, এখানেও অন্যান্য 1, এবং এটা সম্ভবত আইএসএফ। পূর্ব মেদিনীপুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। তিনি তো 16-16 করবেন ঠিক করে রেখেছেন, তিনি বলছেনও, দলকেও বলেছেন। যদিও সমীক্ষা বলছে শুভেন্দু অধিকারী 16-16 করতে পারবেন না। বিজেপি 14টি আসন পেতে পারে, 2টি আসন এখনো তৃণমূল ধরে রাখতে পারে। তৃণমূলের শক্ত জায়গা আছে রামনগর, যেটা দীঘা বলি আমরা। দীঘা আসলে রামনগর বিধানসভা, সেখানটায় আছে। এবং পাঁশকুড়া পশ্চিম যে আসনটি, পাঁশকুড়া পশ্চিমে ফিরোজা বিবি, যাকে শহীদের মা বলা হয়, মুসলিম প্রধান এলাকা, সেখান থেকে বরাবর তৃণমূল জিতেছে এবং সত্যি তৃণমূলের শক্ত ঘাঁটি। যদিও ফিরোজা বিবি এবছর ভোটে প্রার্থী হবেন না, তৃণমূল করবে না, সেটা বুঝতে পেরে আগে থাকতে ফিরোজা বিবিও বলেছেন আমি আর ভোটে লড়তে চাই না। এবং মনে রাখতে হবে যে নন্দীগ্রামের যে আবেগ, সেই আবেগ এখন আর কাজ করে না। তার কারণ হচ্ছে গত বিধানসভা নির্বাচনেও যারা প্রথমবার ভোট দিয়েছেন তারা সিঙ্গুর নন্দীগ্রাম জানেন না। এবার যাদের প্রথম নাম উঠছে তাদের সদ্য সদ্য জন্ম হয়েছে তখন, তারও আগের বছরে যারা 24-এ বা 21-এ ভোট দিচ্ছে তারা একদম শৈশবে ছিলেন। ফলে সিঙ্গুর নন্দীগ্রামের আবেগ রাজ্যে কমে গেছে। ফলে পূর্ব মেদিনীপুরে 16টি আসনের মধ্যে বিজেপি 14, তৃণমূল 2। পশ্চিম মেদিনীপুর, এটাও খুব গুরুত্বপূর্ণ। রাজ্য রাজনীতিতে অনেক বদল এনেছে পশ্চিম মেদিনীপুর। কেশপুর, গড়বেতা, চমকাইতলা, ছোটআঙারিয়া, এসব প্রচুর নাম, সিপিএম আমলের নাম। সেখানে হ্যাঁ, তৃণমূল সেখানে
প্রথম মানে শক্তিশালী জায়গা বানিয়েছিল পশ্চিম মেদিনীপুরে। এক সময় এইসব এলাকার দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারীর ওপরে। শুভেন্দু অধিকারী নেই, তৃণমূলের একটা বড় লস এই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এসব তিনি দেখতেন। সেই 15টা আসনের মধ্যে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পেতে পারে 6টি আসন, বিজেপি 8টি, অন্যান্য 1টি। এখানে আমার মনে হয় 1টি আসন কংগ্রেসের দিকে গেলেও যেতে পারে, আবার অন্য কোনো আসনও হতে পারে, এটা তো উল্লেখ করেনি চুনাবি সার্ভে যারা এরা করেছে। ঝাড়গ্রাম, জঙ্গলমহলের ঝাড়গ্রাম, সেখানে মোট 4টি আসন। এখানে বিজেপির দাপট বেশি ছিল। 2019 সালেও বিজেপি এখান থেকে লোকসভায় জিতেছিল, ভালো ফল করেছিল, কিন্তু তারপরে বিজেপির সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে। তবে এই যে সমীক্ষা, এর মধ্যে এসবগুলো বিবেচনা করা হয়নি। এখানে মূলত বিবেচনা করা হয়েছে এসআইআর এর রিপোর্ট, এবং ওই এলাকা থেকে খুব বেশি নামটাম বাদ যায়নি। বলা হচ্ছে তৃণমূল 2, বিজেপি 2, 4টি আসনের মধ্যে। জঙ্গলমহলের আর একটি জেলা পুরুলিয়া, পুরুলিয়া লোকসভা আসন আছে, সেটা বিজেপির দখলে পরপর 2বার, জ্যোতির্ময় সিং মাহাতো। এখানে মোট 9টি আসন। এখন যেমন আছে সেরকমই প্রায় ফল, তৃণমূল 3টি, বিজেপি 6টি। বাঁকুড়া, বাঁকুড়ার মধ্যে 2টি আসন, দুটোই বিজেপির ছিল। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসন থেকে সুভাষ সরকার হেরে গিয়েছেন, তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তবে বিষ্ণুপুর যে আসন, সেখান থেকে সৌমিত্র খাঁ তিনি জিতেছেন, পরপর 2বার জিতেছেন, এবং সৌমিত্র খাঁ সদ্য বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন। যুব মোর্চা তার আগে সভাপতি ছিলেন, এবার যুব মোর্চার ইনচার্জও হয়েছেন তিনি। তো সৌমিত্র খাঁ আছেন। ফলে তৃণমূল তবুও তৃণমূল বাঁকুড়ায় 6টি আসন পেতে পারে বলে সমীক্ষা রিপোর্ট। বিজেপি 4টি এবং অন্যান্য 1টি। আমি বলছি বাঁকুড়ার বাসিন্দারা এতক্ষণে হয়তো কমেন্ট করতে শুরু করে দিয়েছেন, এটা বাঁকুড়ার ফল হবে না। বাঁকুড়ার ফল বিজেপি আরো ভালো ফল করবে, এটা একদম সাদা চোখে বলা যায়, অঙ্ক না কষে। বর্ধমান পূর্ব, এটা কিন্তু তৃণমূলের পক্ষে খুব ভালো আসন, কিন্তু বলা হচ্ছে এই সমীক্ষায় 16টি মোট আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 6টি, বিজেপি 9টি, অন্যান্যরা 1টি। বর্ধমান পশ্চিম, আমরা প্রায় শেষে চলে এসেছি, এখানেও 9টি আসন। বর্ধমান পশ্চিম, আসানসোল একসময় বিজেপির দখলে ছিল পরপর 2বার, কিন্তু পরে সেখান থেকে শত্রুঘ্ন সিনহা জিতেছেন উপনির্বাচনে, পরেও তিনি জিতেছেন। এই আসন থেকে তবু তৃণমূল পেতে পারে 4টি আসন, সেখানে বিজেপি পেতে পারে 5টি আসন। বীরভূম সর্বশেষ, কেষ্টদার জেলা বলে বিখ্যাত, এখন অবশ্য কেষ্টদার থেকে কাজলদার জেলা হয়ে গিয়েছে। 11টি আসন, 11টির মধ্যে 6টি তৃণমূল, 4টি বিজেপি, অন্যান্য 1টি। এই অন্যান্য 1টি আইএসএফ বা হুমায়ুন কবিরের দল এখান থেকে কোনো আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে দেখো, দক্ষিণবঙ্গ বরাবর তৃণমূলের কঠিন ঘাঁটি, সেখানে দুর্জয় ঘাঁটি। সেই দুর্জয় ঘাঁটিতে বিজেপি শুধু ঢুকছে না, ঝড় তুলছে। চুনাবি সার্ভে রিপোর্ট যদি মিলে যায়, 240-এর মধ্যে 132টি পেতে চলেছে বিজেপি, আর সেখানে তৃণমূলের পাওয়ার সম্ভাবনা 96টি, অন্যান্যরা 12টি। তাহলে আমরা সবকটা জেলা দেখার পর এবার সর্বমোট কি ফল হতে পারে। সর্বমোট ফল বলা হচ্ছে 294 আসন। সর্বমোট ফল বলা হচ্ছে মোট 294টি আসন, তার মধ্যে তৃণমূল 112টি +-5, মানে 17 হতে পারে, আবার 107ও হতে পারে, এরকম আসনে জিততে চলেছে। সেখানে বিজেপি আশ্চর্য রকম ভালো ফল বলা হচ্ছে 166, এটা 5টা বেড়ে 171 হতে পারে, 5টা কমে 161ও হতে পারে। মোটামুটি 166টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে, এবং অন্যান্যদের জন্য রাখা হয়েছে 16টি আসন, যেটা গতবার ছিল মাত্র 1টি। বামেদের জন্য এবারও অন্ততপক্ষে দিল্লির সংস্থা এই চুনাবি সার্ভে রিপোর্ট অনুযায়ী বামেদের জন্য কোনো সুখবর নেই, কারণ তাদের হিসাব বলছে এবারেও বামেরা রাজ্যে খাতা খুলতে পারছে না। সব মিলিয়ে দেখা গেল 294-এর মধ্যে তৃণমূল 122, বিজেপি 166, অন্যান্য 16। আমি আবার বলি, এই সমীক্ষা আমি করিনি। না, এই ক্ষেত্রে একটা কথা বলবো পিনাকদা, সমীক্ষা আপনি না করলেও আপনার বিশ্লেষণ তো আপনার নিজস্ব, এই কথাটা তো আমাকে বলতে হয়। আপনি বলছেন বটে, বিশ্লেষণ করছেন, কিন্তু ভিডিও উঠলেই কমেন্ট বক্সে একটি কমেন্ট বারংবার আসছে, আমরা দেখি পুনরাবৃত্তি করছে, সবাই বলছে সেটিং আছে, কিছু হবে না। কি বলবেন? এইটা না, সেটিং আছে, এটা একটা মানুষের মনের ভেতরে ঢোকানো হয়েছে। এর পেছনে আমার মনে হয় বামেরা যেমন কাজ করেছে,
তারাই এই সেটিং তত্ত্বের উদ্গাতা। যেমন করে শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, বামেরা এখন আর্যভট্ট, তেমনি কেন্দ্রীয় নীতি সেটিং তত্ত্বেরও উদ্গাতা হচ্ছে বামেরা। তো বিজেপি বলে বামেরা তো সবার আগে সেটিং করেছে, ক্ষমতা হারানোর পরেও গিয়ে বিমান বসুরা ফিশ ফ্রাই খেয়ে এসেছিলেন, এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এটাও বলেছিলেন যে আপনারা একটু শক্তি টক্তি বাড়ান, আপনারা তো দুর্বল হয়ে গেলে চলবে কি করে, বিজেপি তো ঢুকে যাবে। এই প্রসঙ্গের মধ্যে আমি ঢুকতেই চাইছি না, কারণ বিজেপি আমার কেউ নয়। আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করছি যে এবছর একটা অনুকূল হাওয়া আছে, কিন্তু এই অনুকূল হাওয়ার উপর ভিত্তি করেও এই সমীক্ষা নয়। এই সমীক্ষা বলাই হয়েছে এসআইআর এর প্রথম দফার যে হিসাব অঙ্ক কষে। আমার বিশ্লেষণ কি, আমি খালি বলেছি এরা এটা বলছেন, এটা এই কারণে মিলতে পারে, এই কারণে নাও মিলতে পারে, কয়েকটা জায়গায় বলেছি। কেন? কারণ এইটা একটা বিজ্ঞান, এই বিজ্ঞানটা কিন্তু অনেক সময় মেলে না, আবার অনেক সময় কিন্তু মেলে বা কাছাকাছি যায়। আমরা বিভিন্ন নির্বাচনে দেখেছি সমীক্ষা রিপোর্ট সবসময় মেলে না, কিন্তু এই বিজ্ঞানটা যার আয়ত্তে নেই তিনি এটা করতে গেলে হয় না। আমার আয়ত্তে নেই, এটা আমার কাজই নয়। তো আমি অপরের রিপোর্ট দেখেছি, আমি দেখে জানালাম, আপনি জানতে চেয়েছেন বলে। কিন্তু বারবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দেখিয়েছেন একটা জিনিস, যে দেওয়ালে যখন তার পিঠ থেকে যায় তখন তিনি যে টার্নটা নেন, এই টার্নটা একটা ঝড় ওঠে। আমরা নারদার ক্ষেত্রে দেখেছি, তার আগে সারদায় দেখেছি, তার আগে আমরা বহু ক্ষেত্রে গত বিধানসভা নির্বাচনে কণ্ঠাসা হয়ে গিয়েছিল, দল ভেঙে যাচ্ছে, একের পর এক নেতা তারা বিজেপিতে যোগ দিচ্ছেন, সেই সময় তিনি হুইল চেয়ার নিয়ে গোটা রাজ্য ঘুরলেন। এবারে কি করবেন কেউ জানে না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তার উপরে ঠিক করছে পশ্চিমবঙ্গের ভাগ্য। কারণ বাংলা নিজের মেয়েকে চায়, তৃণমূলের স্লোগান তো। এবার মানে বাংলা কি চায় সেটা অনেক সময় তৃণমূলের মানে নিজের মেয়েই ঠিক করে দেন। ফলে এটা একটা ভাববার বিষয় আছে। আর একটা হচ্ছে ভোট গ্রহণ কতটা শান্তিতে হবে, ভোট গণনা কতটা স্বচ্ছ হবে, তার উপরেও নির্ভর করছে।